ওয়েলকাম টু এক্সপোনেন্ট ক্লাস। আমি সৌম্যজিৎ স্যার। আজকের আমরা হচ্ছে সেট থিওরির পিওয়াইকিউ কিছু করব। আগের দিনের ক্লাস যেখান থেকে শেষ করেছিলাম তারপর থেকে ঠিক কন্টিনিউ করছি। মেনলি আজকে আমরা 3-4টে পিওয়াইকিউ করব, যেটা 2025-24 এসছে জেই মেন্সে। তো শুরু করা যাক তাহলে। সেট থিওরির আমরা আগের দিন তো থিওরিটাও দেখেছি, তো আজকের আমরা কিছু পিওয়াইকিউ দেখব। এখানে কি বলেছে? এখানে বলেছে আমার এসএন হচ্ছে একটা সেট বলেছে। এসএনটা আমার একটা সেট, যেটাই বলেছে এনটা এলিমেন্টস আছে। এখানে বলেছে আমাদের দুটো কনজিকিউটিভ নাম্বারস নিতে হবে। নো টু কনজিকিউটিভ নাম্বার, দুটো কনজিকিউটিভ নাম্বারস নেওয়া যাবে না। এবারে বলেছে ফর একটা এক্সাম্পলও দিয়ে দিয়েছে আমাকে। যেমন আমি যদি S6 একটা সেট বানাবো, যেটাতে মানে একটা সাবসেট বানাবো, একটা সেট থেকে সাবসেট বানাবো, সেই সাবসেটে যেন দুটো করে কনজিকিউটিভ টার্মস না থাকে। এইবারে যেমন এখানে একটা এক্সাম্পল দিয়ে রেখেছি, এটা যদি একটা সাবসেট হয় তো আমরা এটাকে কনসিডার করতে পারবো, কারণ এখানে 1 3 5 দে আর নো কনজিকিউটিভ টার্মস। তো সেম ভাবে এই যেমন 1 2 4 কেন এটা কনসিডার করতে পারবো না? কারণ এখানে 1 আর 2 আছে, তাই জন্য এটাকে আমরা কনসিডার করতে পারবো না। তাহলে আমাদের কি বলছে যে উই হ্যাভ টু ফাইন্ড নাম্বার অফ এলিমেন্টস ইন সাবসেট হুইচ S5। S5টা আমরা আগে তাহলে কনসিডার করি। হোয়াট ইজ S5? এখানে যদি এসএনএ বলেছে এনটা এলিমেন্টস আছে, তাহলে S5 এ কটা থাকবে? S5 এ আমার তাহলে 5টা থাকছে। আমি শুরু করছি S5 থেকে, তাহলে 1 2 3 4 5, এই 5টা আছে এলিমেন্টস S5। এইবারে কি বলেছে? নাম্বার অফ সাবসেটস ইন S5, নাম্বার অফ সাবসেটস ইন S5, যেখানে আমরা টোটাল নাম্বার অফ সাবসেটস কাউন্ট করব। আচ্ছা, S5 এ আমরা কি করছি? S5 এ এই এলিমেন্টস গুলোকে আমরা কনসিডার করতে পারি 1 সিঙ্গেলটন সেট, এটা একটা সাবসেট হয়ে যাচ্ছে অফ S5। এবারে 2 কে কনসিডার করতে পারি, 3 কে কনসিডার করতে পারি, 4 কে কনসিডার করতে পারি, 5 কে কনসিডার করতে পারি। তাহলে এটা একটা আমার পসিবিলিটিস হলো, যেটা কি করলাম, একটা করে এলিমেন্টস কে নিয়ে আমরা সেট বানিয়ে দিয়েছি। তো দ্যাট ক্যান বি সাবসেট অফ S5। তো সেম ওয়েতে আমরা কেস 2 তে যদি ভাবি, কেস 2 তে কি করবো? এবারে দুটো করে এলিমেন্টস নেব, দুটো করে এলিমেন্টস। আমাদের কন্ডিশনটাকে আমাদেরকে মনে রাখতে হবে। কি বলেছে এখানে? যে উই ক্যানট টেক টু কনজিকিউটিভ টার্মস। তাহলে আমরা কি করব? তাহলে এটার জন্য উইল ইউজ পিএনসি, পারমিউটেশন কম্বিনেশন ইউজ করাটা বেস্ট হবে। তাহলে আমরা নিখুঁতভাবে বের করতে পারবো। কি করব? আমাদের কাছে কটা এলিমেন্ট আছে? 5টা এলিমেন্টস। তো এইটাকে আমরা টিক অ্যান্ড ক্রস মেথড অ্যাপ্লাই করব। যদি টিক অ্যান্ড ক্রস মেথড অ্যাপ্লাই করি, লেটস সে আমাদের কাছে কি কি নাম্বার আছে? 1 2 3 4 আর 5, এই 5টা নাম্বার আমার কাছে আছে। এবার এই 5টা নাম্বারের মধ্যে আমাদের কন্ডিশন কি? আমাদের কন্ডিশনটা হচ্ছে এমনই সাবসেট কনসিডার করতে হবে যেখানে যেন দুটো করে এলিমেন্টস কনজিকিউটিভ না হয়। তাহলে আমি ধরে নিচ্ছি এটাকে আমরা কি করব? পিএনসি তে টিক অ্যান্ড ক্রস মেথড অ্যাপ্লাই করব। তাহলে কি হবে? এটাকে আমরা এখানে অনেকে ভাবতে পারে যে আমরা কাউন্টিং এমনি নর্মালি কাউন্ট করে নেব, করা যায়। কিন্তু এখানে যদি অনেক বেশি এলিমেন্টস থাকে, লেটস সে এখানে 30 এলিমেন্টস আছে, দ্যাট উইল বি লিটল ট্রিকি, ইউ মে মিস সাম কেসেস। তো বেটার উই ক্যান গো ফর পারমিউটেশন কম্বিনেশন মেথড। কিভাবে যাব? আমি ধরে নিচ্ছি ফার্স্টে টিক অ্যান্ড ক্রস মেথডটা খুবই ইম্পর্টেন্ট মেথড, এগেন পিএনসি তে আমরা ইউজ করব। ধরে নিচ্ছি আমি 1 সিলেক্ট করলাম, 4 সিলেক্ট করলাম, দেন দিস আর নট কনজিকিউটিভ টার্মস, রাইট? দিস আর নট কনজিকিউটিভ টার্মস। তাহলে আমরা যেগুলোকে নিলাম না সেগুলোকে আমরা ক্রস দেব। তো এই মেথডটাকে ইউজুয়ালি আমি বলি টিক অ্যান্ড ক্রস মেথড। এটা খুবই এফেক্টিভ মেথড। এটাকে কি করব? আমি কনজিকিউটিভ সিলেক্ট করার জন্য আমি কি করছি? 3টে ক্রস নিলাম, কারণ আমরা এগুলো সিলেক্ট করিনি। আর যেগুলোকে ক্রস নিয়েছি যেগুলোকে টিক নিয়েছি সেগুলোকে আমি টিক মারলাম। এবারে কি করব? এই টিকগুলোকে আমরা বাইরে বসিয়ে রাখবো। এদেরকে এইবারে এই দুটো টিককে যদি আমরা এর গ্যাপে বসিয়ে দিই, তাহলে আমরা বলতে পারি দে আর নো কনজিকিউটিভ টার্মস। তাহলে আমরা কটা গ্যাপ পাচ্ছি? টোটাল 4টে গ্যাপ পাচ্ছি। আমরা গ্যাপে বসাবো। তো যাদেরকে বসাতে পারে, মানে এই টিকটা তো আমি ধরে নিয়েছিলাম যে এটা হচ্ছে নো কনজিকিউটিভ টার্মস। তো আমরা এই টিকগুলোকে যদি গ্যাপে বসিয়ে দিই,
টিকগুলোকে আমরা গ্যাপে বসিয়ে দেবো। তাহলে সেটাকে দিস ক্যান বি টোটাল 4টে গ্যাপ, আমরা ফিল করছি কটা 4C2। তাহলে এটাকে আমরা ডাইরেক্টলি বলতে পারি 4C2 ওয়ে this can be done where there is no two consecutive terms in the set, right? So 4C2 can be simplified. 4C2 can be simplified, that is 4 factorial by 2 factorial into 2 factorial. That will become nothing but 4 factorial means 24. 24 by 2 factorial into 2 factorial will become 4. So this will become 6. Then we got 6 elements here, 6 subsets. Here we got how many? 5 subsets, right? Now again we can consider 3 elements of a set. We should remember one condition always. The condition should be no two consecutive terms should be there in the subset. তো এখানে আবার সেম মেথড আমরা অ্যাপ্লাই করব, এখানেও আমরা সেম মেথড অ্যাপ্লাই করব। তো আমাদের রুল একই জিনিস, আমরা লেটস সলভ ইট ইন নেক্সট পেজ। তাহলে আমাদের এখানে কি বলেছে, দাদা এটা তো অ্যারোতে, হ্যাঁ অ্যারোতে এটা কি এরকম চলে আসছে? ওই লাইনটা একবার বলে দেন। তাহলে আমরা নেক্সট পেজে তাহলে এটা আবার সলভ করছি, নেক্সট পেজে এখান থেকে কন্টিনিউ করছি আবার। লেটস সলভ ইট ইন দ্য নেক্সট পেজ। তো আমাদের এখানে কন্ডিশনটা কি ছিল, আমাদের এখানে কন্ডিশন ছিল, আমরা তো ফার্স্টে সিঙ্গেলটন সাবসেট বের করে নিয়েছি, এলিমেন্ট কনসিডার অনলি ওয়ান এলিমেন্ট, then we consider 2 elements in a subset. Now we'll have to consider 3 elements in a subset, then 1 2 3 4 5. তো এখানে আমাকে কি করতে হবে, আমাদের একটাই কন্ডিশন মনে রাখতে হবে, কি সবসময়ের জন্য আমি এটা কেস 3 ধরছি, আমাদের কন্ডিশন মনে রাখতে হবে যে we cannot consider 2 elements that is in consecutive way। তো আমরা কনজিকিউটিভ টার্মস গুলোকে নিতে পারবো না, they are in if they are in consecutive then that is invalid। তো এখানে আমি আবার সেম জিনিস করব, টিক এন্ড ক্রস মেথড অ্যাপ্লাই কর। তাহলে 1 3 5 আমি ধরে নিলাম। তো যেটাকে আমরা নেব সেটাকে আমি নিয়ে নিয়েছি কি টিক, আর ক্রস গুলো কিভাবে আছে, ক্রস গুলোকে এইভাবে নিই। তাহলে টিক ছিল কিভাবে, আমাদের যেগুলোকে নিতে পারবো সেরকম ভাবে আমি একটা পসিবিলিটিস ধরে নিয়েছি। তো সেটাকে আমরা কি করব, বাইরে বসাবো। তারপরে কি করব, এদের গ্যাপে ফিল করব। এদের গ্যাপে কটা গ্যাপ আছে, 3টে গ্যাপ। তাহলে 3টে গ্যাপ আছে, আমাদের ফিল করতে হবে 3টে। That can be done in 3C3 way. 3C3 মানে কত, 3 factorial by 3 factorial into 3 factorial। Sorry, 3C3 মানে 3 factorial into 3 factorial by 3 minus 3, that will become 0 factorial. So there should become 1. Now how many subset, এখানে একটা পেলাম আর এখানে আমরা পেলাম 6টা, এখানে 5টা। আর একটা সাবসেট হবে যেটা হচ্ছে নাল সেট, কারণ নাল সেট তো সাবসেট অফ এভরি সেট। তাহলে টোটাল নাম্বার অফ সাবসেট কটা হলো, এখানে টোটাল নাম্বার অফ সাবসেট আমরা কটা পেলাম, টোটাল নাম্বার অফ সাবসেট এখানে পেয়েছি 5টা। তাহলে 5 প্লাস এখানে পেয়েছি 6টা, 6 প্লাস ওপাশে পেয়েছি একটা, আর একটা নাল সেট ইজ সাবসেট অফ এভরি সেট। তো আমরা টোটাল কটা পেলাম, 13। তো we will get number of elements in the subset of S5 satisfying the given condition, that is number 13। টোটাল 13টা সেট এ পাবো এইভাবে। তাহলে এবারে আমরা নেক্সট কোশ্চেন সলভ করছি। ওকে, তাহলে আমরা নেক্সট প্রবলেম দেখছি। নেক্সট প্রবলেমে কি বলেছে, এই কোয়েশ্চেনটা খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এটা নর্মালি সলভ করা যাবে না, এটাকে আমাদের একটু ভালো করে জিনিসগুলোকে ইনফরমেশন ডেটাগুলোকে একটু ঠিকঠাক করে সাজিয়ে নিতে হবে। এখানে কি বলেছে, 220 নাম্বার অফ স্টুডেন্টস টোটাল স্টুডেন্টস আমাকে বলে দিয়েছে 220 জন। এবার বলেছে 10 স্টুডেন্টস হু ডিড নট স্টাডি এনি অফ দিস সাবজেক্টস। তাহলে 220 জনের মধ্যে 10 জন কেউ কিছুই পড়েনি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস কেউ কিছুই পড়েনি। তাহলে আমি আগে একটা ভেন ডায়াগ্রাম করে নিই ছোট্ট করে,
একটা ভেন ডায়াগ্রাম করে নিচ্ছে, যে ভেন ডায়াগ্রামটা হচ্ছে ম্যাথস, ফিজিক্স আর কেমিস্ট্রির ওপর হচ্ছে। ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি। এটা ছিল ম্যাথস, এটা ফিজিক্স, এটা কেমিস্ট্রি। এবারে ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি আমি MPC দিয়ে ডিনোট করেছি। এবারে আমাকে বলেছে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস হু স্টাডিড ম্যাথমেটিক্স। আচ্ছা, আমি ম্যাথসটাকে who studied only maths, this can be denoted as small m. Who studied only physics, I have denoted as P. Who studied only chemistry, that is C. Now I considered who studied maths, physics, chemistry, all the three subjects, I have considered this as X. Now given data কি বলেছে, এখানে বলেছে কি total students 30 students studied both physics and chemistry. 30 students studied both physics and chemistry. তার মানে I have taken already X here, so this part will become 30 minus X, correct? Now এখানে বলেছে 50 students studied both physics and chemistry, sorry chemistry and maths. কতজন? 50 জন। কে কে স্টাডি করেছে? ম্যাথস এন্ড কেমিস্ট্রি। তার মানে this part will become 50 minus X. Now 40 students studied maths and physics, তার মানে এটা 40 minus X, correct? Now what are the given data other than this? আর given data বলেছে এখানে, আমাকে বলেছে it was found that at least 125 and 130 students studied maths and mathematics. তাহলে আমার ম্যাথসের আন্ডারে কে কে আছে? ম্যাথসের আন্ডারে তো M ও আছে, প্লাস 40 মাইনাস X ও আছে, প্লাস X ও আছে, প্লাস 50 মাইনাস X ও আছে। সেটার ম্যাক্সিমাম বলেছে 130 আর মিনিমাম বলেছে কত? 125। এটা গেল আমার ম্যাথসের পোর্শন। আচ্ছা, এটাকে যদি আমরা সলভ করে নিই, x আর মাইনাস এক্স কেটে দিলাম, 90 m প্লাস 90 মাইনাস এক্স, m প্লাস 90 minus x less than 130 and greater than 125. Now m minus x will become, this will become 40 and this will become 125 minus 90, 35. Now similarly we can solve this physics part also. Then physics, I'm just calculating for directly here. Physics, total physics will become 70p, the physics part, only physics, studied whole physics, full physics, this part, that will become p plus 40 plus 30, 70 minus x. এটার ম্যাক্সিমাম এন্ড মিনিমামও বলে দিয়েছে আমাকে। কি বলেছে এখানে? 85 and 95 studied physics, 85 and 95, এটা ছিল 95, এটা ছিল 85। তাহলে ফিজিক্স মাইনাস এক্স, এটা কি আছে আমার? এটা 15 আর এটাই আমার, এটা 25 আর এখানে 15। ওকে, এরপরে নেক্সট পার্ট সেম ওয়েতে আমরা কেমিস্ট্রিটাকেও ক্যালকুলেট করতে পারি। কেমিস্ট্রিটা কি বলেছে? কেমিস্ট্রি এখানে সি ডিনোট করেছি, সি প্লাস 30 প্লাস 50 80 প্লাস এক্স, মাইনাস এক্স একটা কাটবে, তাহলে মাইনাস এক্স একটা থাকবে। সেটা আমাকে কি বলেছে? কেমিস্ট্রিটা কি বলেছে? কেমিস্ট্রিটা বলেছে ম্যাক্সিমাম 90 আর মিনিমাম বলেছে 75। তাহলে এটা যদি আমরা 80টাই পাশে নিয়ে আসি,
তাহলে c মাইনাস এক্স এটা কি বলেছে আমাকে? at least 75 and at most 90, at least 75. এখানে we are getting minus at least 75 and at most বলেছে 90, তাহলে at least 50 studied chemistry 75 and 90, কেমিস্ট্রিতে ছিল 30 minus x, 30 minus x, okay, but এখানে আমাকে now we'll have to find all this union part, that is m plus p plus c, 40 plus 30 70 plus 50 20 120 minus 2x, 120 minus 2x এইটা equal to 210, এটা আমার বলেছে 210। এরপরে আমাকে এইখান থেকে আমাকে সলভ করতে হবে x এর মিনিমাম এন্ড ম্যাক্সিমাম। One thing we'll have to consider 40 minus x, এই পার্টটা, এই 40 minus x, 50 minus x and 30 minus x, they has to be greater than or equal to 0। আচ্ছা এখানে m plus p plus c equal to আমরা পাচ্ছি কত 90 plus 2x। আচ্ছা এইখান থেকে আমরা যদি সবগুলোকে অ্যাড করে দিই এই ইকুয়েশনগুলো, এই তিনটে ইকুয়েশনকে যদি আমরা অ্যাড করি m plus p plus c, m plus p plus c, m plus p plus c minus x minus x minus x, তো এটা দিস উইল বিকাম minus 3x। এইটা আমার কত হচ্ছে, এটা 40 plus 25 that is 65 plus 10 that is 75। আর এই পাশে এটা ছিল 35 plus 15, that 35 plus 15 হচ্ছে 50 minus 15 5 that is 45। Now we know m plus p plus c is 90 minus 2x, 90 plus 2x, so we can write 90 plus 2x minus 3x less than 75 and greater than 45। Now if we subtract 90 on all the side, we get minus 45 minus x minus 15। Now if we multiply minus on all the sides, we get x less than 45 greater than 15, x we got less than 45 and greater than 15। That means what is the value of m? বলেছে এখানে let m and n respectively be the least and most numbers, তাহলে we got m আর value of m n, m টা বলেছিল least আর n টা বলেছিল at most, তাহলে m plus n that will become 60, 45 plus 50। ওকে আচ্ছা, তো এই প্রবলেমটা একটু আবার একবার, if you are not understanding then see it from the beginning again and again so that you will understand it properly। Usually this type of problems আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে করব। আগে সব ডেটাগুলো লেখা হবে, লেখার পর যা কিছু ইনফরমেশন দিয়েছি I just wrote the information, তারপরে আমরা সলভ করে নিয়েছি। ঠিক সেই আমরা তাহলে নেক্সট প্রবলেম যাচ্ছি। নেক্সট প্রবলেমটাও একটা সেটেরই পার্ট, এটা আমাকে সেটের
বেসিক কোয়েশ্চেন, এখানে আমাদের ডিভিজিবিলিটি রুল অ্যাপ্লাই করতে হবে, বেটার ডিভিজিবিলিটি রুলটা অ্যাপ্লাই করা। এখানে বলেছে নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য সেট, উইল হ্যাভ টু ফাইন্ড নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য সেট যেটা n বিলংস টু ন্যাচারাল নাম্বার, সেট অফ ন্যাচারাল নাম্বার। আর বলেছে 10 আর 100 এর মধ্যে nটা থাকছে 10 আর 100 এর মধ্যে, সেটা আবার আরেকটা কন্ডিশন দিয়েছে 3 পাওয়ার n minus 3 is multiple of 7, 3 power n minus 3 is multiple of 7. I will solve this using congruent modulo. So concentrate in this problem. আচ্ছা আমাকে এখানে বলেছে 3 to the power n, n এর ভ্যালু একদম সহজ ভাষায় যদি বলা হয় এটাকে কি বলতে চাইছে যে n একটা ন্যাচারাল নাম্বার যেটা 10 আর 100 এর মধ্যে আছে, 10 আর 100 এর মধ্যে এরকম ন্যাচারাল নাম্বার খুঁজতে হবে যেখানে 3 to the power n minus 3 মানে n এর ভ্যালু if you are taking n এর ভ্যালু 1, so that means what, n এর ভ্যালু if you are taking 1, that means 3 power n means 3 power 1 3 minus 3 will become 0. Is 0 is multiple of 7? Yes. তো এইরকম ভাবে আমরা কতগুলো n পাবো যেগুলো 10 আর 100 এর মধ্যে লাই করবে and 3 power n minus 3 টা 7 দিয়ে ডিভিজিবল হবে। আচ্ছা ফার্স্টে আমরা দেখি এখানে আমাকে কি বলেছে, n টা বলেছে 10 এর থেকে বড়, তো আমি তো একদম ডাইরেক্টলি আমি 10 খুঁজতে চাই, মানে 3 power 10 we don't know the value of 3 power 10, right? So we cannot substitute 3 power 10 and subtract 3, then we cannot analyze using simple method. তো আমরা এটাকে কি করব, এটাকে আমাকে বলেছে 3 to the power n minus 3 টাকে ডিভাইড করতে হবে, যেটা ডিভাইড যদি আমরা 7 দিয়ে করি সেখানে কোনো রিমাইন্ডার থাকবে না। আচ্ছা এটাকে আলাদাভাবে আরেকভাবে যদি বলা যায়, এটাকে এইভাবেও বলা যায় 3 to the power n কে আমরা যদি ডিভাইড করি রিমাইন্ডার 3 পাবো অন ডিভাইডিং 7। তো এটাকে আমরা এই কনসেপ্টে ইউজ করব। কিভাবে করলাম, 3 to the power n minus 3 যদি ডিভাইড করা যায় 7 দিয়ে, তার মানে 3 to the power n কে ডিভাইড করলে 3 রিমাইন্ডার থাকবে। তো রিমাইন্ডারটা এই পাশে লেখা হয় আর এই পাশে আমাদের ডিভাইজারটা লেখা হবে, এই পাশে আমাদের রিমাইন্ডারটা লেখা হবে আর এখানে ডিভাইজারটা লেখা হয়। this is the rule for congruent. এরপরে আচ্ছা আমি যদি n equal to suppose 1 নিই, n equal to যদি suppose 1 নিই আমি, তাহলে 3 to the power 1 কে আমরা ডিভাইড যদি করি 7 দিয়ে আমরা কত পাবো রিমাইন্ডার, obviously 3 পাবো। তো এখানে আমরা কি করলাম, আমি n এর ভ্যালু 1 নেওয়া সম্ভব, কিন্তু n এর ভ্যালু এখানে কিন্তু 1 নিতে পারবো না, তাও আমি নিয়েছি সো দ্যাট আমরা নেক্সট পসিবল রিমাইন্ডার খুঁজতে পারবো। আচ্ছা আমি যদি 3 স্কোয়ার নিই তাহলে রিমাইন্ডারটা কত পাবে, 7 দিয়ে যদি 3 স্কোয়ারকে ডিভাইড করি আমরা সিম্পল ভাবে জানি রিমাইন্ডার 2 পাবো, রাইট? তো আমরা রিমাইন্ডার 2 পাবো। আচ্ছা 3 স্কোয়ারকে 2 পেলাম। আচ্ছা 3 কিউব যদি করি, 3 কিউব, তো 3 কিউব করলে কত পাবো, 27 কে 7 দিয়ে ডিভাইড করছি, 27 কে 7 দিয়ে ডিভাইড করছি, 7 4 যা 28, তাহলে রিমাইন্ডার কত পাচ্ছি আমি, -1। এই কনগ্রুয়েন্ট মডিউলোতে আমরা রিমাইন্ডার মাইনাস নিতে পারি। তো আমি কেন মাইনাস নিচ্ছি, তাহলে আমাদের সুবিধে হয়ে যাবে। mod 7 ফার্স্টে কি করলাম, 3 পাওয়ার 1 দিয়ে দেখলাম 3 আসছে, 3 পাওয়ার 2 দিয়ে দেখলাম 2 আসছে, 3 পাওয়ার 3 দিয়ে দেখলাম ডাইরেক্টলি আমরা পেয়ে গেলাম -1 পাওয়াটা আমাদের সুবিধে। যেহেতু -1 পেয়ে গেছি, আমরা জানি পরের আমরা এর পাওয়ারকে আমি যদি -1 আছে মানে কি অ্যাকচুয়াল রিমাইন্ডার কত, অ্যাকচুয়াল রিমাইন্ডার হচ্ছে 7 - 1 6। এরপরে আমি যদি 3 পাওয়ার 6 করে দিই আমাদের মাইনাসটা চলে যাবে, তাহলে 3 পাওয়ার 6 করলে কত হবে, -1 এর স্কোয়ার, -1 এর স্কোয়ার কত হবে, এখানে 3 কিউবে ছিল -1, তাহলে 3 পাওয়ার 6 মানে কি আমি পাওয়ার 2 করছি, তাহলে পাওয়ার 2 এতে আমার এখানে আসছে mod 7
যেমন ছিল তেমন রাখলাম। -1 স্কোয়ারকে কি লিখতে পারি আমরা, জাস্ট 1 লিখে দিতে পারি। -1 স্কোয়ারকে আমরা জাস্ট 1 লিখে দিতে পারি। তাহলে 3 পাওয়ার 6 এর যদি আমরা ডিভাইড করি 7 দিয়ে, আমরা রিমাইন্ডার পাবো 1। তাহলে আমি যদি তাহলে 3 পাওয়ার 7 পাই, হোয়াট ইজ 3 পাওয়ার 7 এর রিমাইন্ডার কত পাবো, তাহলে 1 into 3, that will become 3, তাহলে mod 7। তার মানে আমাদের সাইক্লিসিটি শুরু হয়ে গেছে। প্রথমে পেয়েছিলাম 3 তে, মানে n এর ভ্যালু যখন আমি 1 পুট করেছিলাম, রিমাইন্ডার পেয়েছিলাম 3। এখন n এর ভ্যালু 7 পুট করতে আমরা রিমাইন্ডার পেয়েছি 3। তাহলে আমরা 1 তারপরে পাবো 7 এ গিয়ে রিমাইন্ডার পাচ্ছি, 7 এ গিয়ে আমরা সেম রিমাইন্ডার পাচ্ছি। তার মানে এই সাইক্লিসিটিটা কন্টিনিউ হতে থাকে। তার মানে 1 আর 7 এর পর তাহলে এরপরে নাম্বার আসবে 13। n এর ভ্যালু আমি n এর ভ্যালু এখানে সাবস্টিটিউট করছি, 1 7 13 এন্ড সো অন। তাহলে এখানে একটা কি আমাকে এখানে কি বলেছে, আমাকে 10 এর থেকে বড় নিতে হবে বলেছে। তার মানে 1 আর 7 নিতে পারবো না, তো আমি এখানে এলিমিনেট করে দেব। আমি শুরু থেকে আমরা ডিসাইড করতে পারবো না আমরা n এর ভ্যালু কত নেব। তো আমি ফার্স্টে কি করলাম, n এর ভ্যালু 1 থেকে নিয়ে আমি অ্যানালাইসিস শুরু করলাম। তো আমাদের ফার্স্ট নাম্বারটা 13 আর পরের নাম্বারটা হচ্ছে 19। তো n এর পসিবল ভ্যালুস কত হচ্ছে 13, তারপরে 19 এন্ড সো অন। নেক্সট লাস্ট নাম্বারটা কিন্তু 100 থেকে ছোট বা ইকুয়াল হতে পারে, কারেক্ট। তো আমরা এখানে নাম্বার অফ টার্মস খুঁজব। আগে এখানে আমরা এপি দিয়ে সলভ করতে পারি। এপি দিয়ে যদি সলভ করি, আমরা লাস্ট টার্মটা লেস দ্যান 100 হবে, কারণ এখানে বলে দিয়েছে 100 থেকে ছোট। তাহলে লাস্ট টার্মটার আমাদের ডেফিনেশন কি ছিল, tn ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d, কারেক্ট। তো আমরা a জানি, a এর ভ্যালু কত জানি 13, d এর ভ্যালু তো n এর ভ্যালু তো জানি না, তো আমি n টা লিখে রাখবো। আর d কত 6, তাহলে 6n প্লাস 7 হয়ে যাচ্ছে আমার এটা। এই যে ভ্যালুটা, এই যেটা আমরা বের করলাম, এটার ভ্যালু অবভিয়াসলি 100 থেকে ছোট হতে হবে। তাহলে 6n প্লাস 7 লেস দেন 100 হতে হবে। তাহলে 6n লেস দেন 93, তাহলে n টা লেস দেন অর ইকুয়াল টু 93/6, 93/6। তো এটাকে আমরা লিখতে পারি 15 পয়েন্ট সামথিং। কেন আমি 15 পয়েন্ট সামথিং, আমাদের ডেসিমেলের পর আর নাম্বার দরকার নেই, এনটা তো অবভিয়াসলি ন্যাচারাল নাম্বার হবে, কারণ নাম্বার অফ টার্মস কেন কোনোদিন ফ্র্যাকশন হতে পারে না, নাম্বার অফ টার্মস সবসময় জন্য আমাদের ন্যাচারাল নাম্বার হয়। তো নাম্বার অফ টার্মস আমরা তাহলে টোটাল নাম্বার অফ টার্মস এখানে কটা পাবো 15। তাহলে সেট আমরা এইখানে টোটাল কি পাবো, এখানে আমাকে কি বলেছে নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য সেট কত। So this is very useful technique. You can do this type of questions always repeats in the problems, JEE mains। তাই জন্য আমাদের এই কনভেন্ট মডিউলও জিনিসটাকে আমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, তো আমাদের নেক্সট প্রবলেমে যাওয়া যাক তাহলে। আচ্ছা, এইখানে এই টাইপ অফ কোয়েশ্চেন্স গুলো না মেইনলি আমরা গ্রাফিক্যালি সলভ করব, তাহলে কি হয় আমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার থাকে। আচ্ছা, ফার্স্টে আমি কিভাবে গ্রাফটা ড্র করছি, ইউ শুড কনসেন্ট্রেট অন দ্যাট পার্ট। আচ্ছা, আমরা এখানে যে ইকুয়েশনটা দিয়েছে স্পেশালি, সেই ইকুয়েশনটাকে আমরা ধরে নিচ্ছি fx ইকুয়াল টু আমরা কি ধরছি, এখানে দিয়েছিল কত n স্কয়ার, জায়গায় আমি x স্কয়ার ধরছি, x স্কয়ার মাইনাস 10x প্লাস 19, এটা আমি ধরে নিয়েছি। আচ্ছা, এর গ্রাফ যদি করা যায়, এর গ্রাফ করতে গেলে আচ্ছা আমার এখানে এক্সটা কি হবে, এক্সটা আমার হয়ে যাচ্ছে মাইনাস বি, এখানে তো প্লাস 10 হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার বলতে 10 স্কোয়ার 100 মাইনাস 76 ডিভাইডেড বাই 2a, 2a means 2 into 1, so this will become 10 plus minus root over 24 by 2, so this will become 5 plus minus 4 into 6, তো 4 স্কয়ার রুট বাইরে চলে আসবে, তাহলে রুট 6। তার মানে এর যে স্পেশাল এর যে গ্রাফটা হচ্ছে আমার কাছে, একটা হচ্ছে 5
মাইনাস রুট সিক্স, আর একটা হচ্ছে 5 প্লাস রুট সিক্স। তাহলে এইটা একটা আমি ধরে নিচ্ছি এটা একটা আমার পসিবল গ্রাফ অফ দিস কোয়াড্রেটিক ইকুয়েশন। এরপরে আমাদেরকে কি দিয়েছে, এর মড দিয়ে রেখেছে। যখন মড দেবে, আমার নর্মাল গ্রাফ ছিল এটা, এবার নর্মাল গ্রাফ থেকে যখন আমরা মড করব তখন আমরা কি করি, এই নিচের পার্টটাকে কেটে জাস্ট উপরে বসিয়ে দিই, কিপিং এভরিথিং সেম। তাহলে আমরা কি করছি, আমরা নিচের পার্টটাকে কেটে উপরে বসিয়ে দিয়েছি। এবারে নিচের পার্টের আমাদের কি দরকার, মিনিমাম দরকার। মিনিমামটা কি হয় দেখা যাক। আচ্ছা, এর মিনিমাম আছে কি করে বুঝবো, এর মিনিমাম আছে দ্যাট উইল কনফার্ম ফ্রম দি কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট যদি আমাদের পজিটিভ হয় তখন ফাংশনের মিনিমাম থাকে। তাহলে এফ মিনিমামটা আমার কি হচ্ছে, এফ মিনিমামের ফর্মুলা হচ্ছে 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a অ্যাট এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই 2a। তাহলে এখানে কত হচ্ছে, 4 ইন্টু 19 দ্যাট ইজ 76 মাইনাস 100 ডিভাইড বাই 4 ইন্টু 1 দ্যাট ইজ মাইনাস 24 বাই 4 that is minus 6 at x equal to minus b that will become 10 by 2a, 2 into a that is 5। তাহলে এই পয়েন্টটা আমার দাঁড়াচ্ছে কত, 5, minus 6। তাহলে এই পয়েন্টটা আমার দাঁড়াচ্ছে 5, 6। এবারে বলেছে লেস দ্যান 6। যদি লেস দ্যান 6 হয় তার মানে এখান থেকে আমরা কি করব, একটা পয়েন্ট টানব। আচ্ছা, এই যে গ্রাফটা এই 6 এ কোথায় কাট করছে আর এখানে 6 এ কোথায় কাট করছে দেখতে হবে আমাকে। তাহলে সেটা দেখার জন্য কি করব, সেটা দেখার জন্য আমরা একটা কাজ করব, এখানে x স্কয়ার মাইনাস 10x প্লাস 19 ইকুয়াল টু 6 যদি আমরা সলভ করে নিই, সেটা আমরা পাচ্ছি x স্কয়ার মাইনাস 10x প্লাস 13 ইকুয়াল টু 0। তাহলে x আমরা পাচ্ছি 10 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার, b স্কয়ার উইল বিকাম 100 মাইনাস 4 ইন্টু 13 দ্যাট ইজ 52 ডিভাইড বাই 2। That means if you divide by 2 then you will get 5 plus minus 100 minus 52 that is 48, that means 4 root 3, 4 root 3 that is mean 2 root 3, right? 48 can be written as 16 into 3, ঠিক। তো 5 প্লাস মাইনাস 2 root 3। আচ্ছা, 2 root 3 এর ভ্যালু যদি আমরা ভাবি, 2 root 3 মানে root 12, root 12 কার মধ্যে থাকছে, 16, 16 আর 19 root 16 এর মধ্যে থাকছে। এই দুটো ভ্যালু মানে root 12 এর ভ্যালু, তার মানে 3 থেকে বড়। 3 থেকে বড় হলে দিস উইল বিকাম 8 পয়েন্ট সামথিং, কারণ এটা ইন্টারসেকশন পার্ট। তাহলে 5 প্লাস 3 পয়েন্ট সামথিং দ্যাট ইজ 8 পয়েন্ট সামথিং, আর 5 মাইনাস 3 পয়েন্ট সামথিং দ্যাট মিনস 1 পয়েন্ট সামথিং। তাহলে আমাদের কি করতে হবে, এটা হচ্ছে 1 পয়েন্ট সামথিং। আমাদের 1 পয়েন্ট সামথিং এর থেকে বড়, 1 এর থেকে বড়, 8 এর থেকে ছোট। তাহলে সেরকম কতগুলো ইন্টিজার আছে, 1 এর থেকে বড়, 8 এর থেকে ছোট, 1 এর থেকে বড়, 8 এর থেকে ছোট, 8 পয়েন্ট সামথিং এর থেকে ছোট, আর 1.5 এর থেকে বড়, মানে আমি স্ট্রিক্টলি 1 এর থেকে বড় নিয়ে নিচ্ছি। তাহলে কি কি পাচ্ছি, 2, 3, 4, 5, 6, 7, 8, কটা হচ্ছে, 3টে 6টা। তাহলে আমাদের টোটাল নাম্বার অফ এলিমেন্টস হুইচ ইজ স্যাটিসফাইং দিস উইল বিকাম 6। তো এটাই ছিল আমাদের এই কোশ্চেনের সলিউশন। তাহলে আমরা কি করলাম, এই টাইপের কোশ্চেন্সগুলো মেইনলি আমরা গ্রাফিক্যালি সলভ করাটাই বেটার হবে, যেখানে আমরা ডাইরেক্টলি প্লট করলে এটা করতে হার্ডলি 1 to 2 মিনিটস লাগে ইফ ইউ নো দ্য গ্রাফ। তো সেইটা আমরা এই টাইপের যত কোয়েশ্চেন্স আছে সবগুলো আমরা কিন্তু গ্রাফিক্যালি সলভ করব, এটা হচ্ছে বেটার ওয়ে। দ্যাটস অল, আজকের এটাই ছিল লাস্ট প্রবলেম। তো আমরা নেক্সট ক্লাসে বাইনোমিয়াল
বাইনোমিয়াল থিওরেমের ইন্ট্রোডাকশন করবো অ্যান্ড তার বেসড অন বাইনোমিয়াল থিওরেম আমরা কিছু পিওয়াইকিউ সলভ করবো। থ্যাংক ইউ।